দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ প্রামাণিক। আজকে দেখাবো ইলামিত্রর স্মৃতি বিজড়িত কিছু জায়গা। আরও জানাবো ইলামিত্র এবং তেভাগা আন্দোলনের পুরো ইতিহাস। ইলামিত্র একজন বাঙালি মহিষী নারী এবং সংগ্রামী কৃষক নেতা। তিনি মূলত তেভাগা আন্দোলনের নেতৃত্বে দেবার জন্য সর্বাধিক পরিচিতি। বাংলার শোষিত ও বঞ্চিত কৃষকের অধিকার প্রতিষ্ঠায় তিনি সংগ্রাম করেছেন, ভোগ করেছেন অমানসিক নির্যাতন। ইলামিত্র 1925 সালে 18 অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন। বাংলার গ্রামীণ সমাজে ব্রিটিশ শাসনের আগ পর্যন্ত ভূমির মালিক ছিলেন চাষিরা। তারা ফসল উৎপাদনের পরে জমিদারকে 1/3 বা কখনো তার চেয়েও কম খাজনা দিতেন। কিন্তু ব্রিটিশ আমলে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সকল জমির মালিকানা চলে যায় জমিদারদের হাতে। এ সময় জমিদার ও কৃষকদের মাঝে জোরদার নামে এক প্রকার মধ্যস্থকারী, যাকে সোজা বাংলায় বলা হয় দালাল, সেই দালাল শ্রেণী উদ্ভব হয়। এরা জমিদারদের কাছ থেকে জমি ইজারা নিয়ে কৃষকদের কাছ থেকে ফসল ফলিয়ে নিত। ফসল ফলানোর সময় খরচ, ছাড়, মজুরি সবকিছুই কৃষক বহন করত। কিন্তু ফসল উৎপাদনের পরে ফসল কাটার সময় জমিদাররা সেই ফসল থেকে অর্ধেক জোর করে তুলে নিয়ে যেত। এক্ষেত্রে কৃষকরাও নীরব ছিল, যেহেতু জমির মালিক তারা নয়। আর এই সমস্ত কাজই করত মধ্যস্থকারী সেই দালাল জোরদাররা। আর এর প্রথা গরিব কৃষকদের শোষণের একটি বিশাল মাধ্যম হয়ে উঠল। সেই শোষণ পরিচালনা করত সেই জোরদাররা। পরে 1936 সালে গঠিত হয় সর্বভারতীয় কৃষক সমিতি। তাদের দাবি ছিল এই জমিদারি প্রথা উচ্ছেদ করে তাদের উৎপাদিত ফসলের 3/2 মালিকানা কৃষককে দিয়ে দেওয়া। এছাড়াও জনগণের কাছ থেকে হাটের তোলা, লেখাই সহ নানা করা আদায় হতো। এসব বন্ধের জোরদারে আন্দোলন করা হয়। আর 40 দশকে এসে এসব আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব দেন ইলামিত্র। 1942 খ্রিস্টাব্দে বিশ্বযুদ্ধ পরবর্তী সময় বাংলায় দেখা দেয় দুর্ভিক্ষ। আর এই দুর্ভিক্ষকে কৃষক শ্রেণীর উপর অত্যাচারের মাত্রা আরও ভয়াবহ রকম বাড়তে থাকে। এ সময়কার অর্থনৈতিক দুরবস্থা ও রাজনৈতিক অস্থিরতায় শোষিত কৃষক সমাজ মরিয়া হয়ে ওঠে তাদের 3/2 মালিকানা দাবিতে। আর এই দাবি থেকেই বেগবান হয় তেভাগা আন্দোলন। 1947 সালে সূচিত হয় এই যুগান্তকারী তেভাগা আন্দোলন। আর এই সব আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব দেন ইলামিত্র। 1950 খ্রিস্টাব্দে 5 জানুয়ারি নাচলে আদিবাসী এক পুলিশের মধ্যে যুদ্ধ শুরু হলে শান্তি রক্ষার্থে এলাকায় প্রায় 2000 সশস্ত্র পুলিশ নিয়োগ করা হয়। কিন্তু শান্তির রক্ষার পরিবর্তে পুলিশ বাহিনী নিরীহ গ্রামবাসীর বাড়ি অগ্নিসংযোগ করে এবং ইলামিত্রকে গ্রেপ্তার করে। অতঃপর তাকে 1950 খ্রিস্টাব্দে 21 জানুয়ারি রাজশাহী সেন্ট্রাল জেলে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। ইলামিত্র কারাগারে খুব বেশি অসুস্থ হয়ে পড়লে তৎকালীন যুক্তফ্রন্ট সরকার তাকে প্যারোলে মুক্তি দিয়ে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় প্রেরণ করে। গ্রেপ্তার এড়ানোর জন্য তিনি আর স্বামীর গৃহে ফিরে আসেননি। কলকাতায় তিনি
কমিউনিস্ট পার্টির ব্যানারে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে থাকেন এবং 1962 হতে 1978 খ্রিস্টাব্দ পর্যন্ত 4 বার বিধানসভায় সদস্য নির্বাচিত হন। দর্শকবিন্দু, তিনি এমন একজন মহিষী নারী ছিলেন যিনি কৃষকদের জন্য আজীবন কাজ করে গেছেন, সাধারণ মানুষের জন্য আজীবন ত্যাগ তিতিক্ষা করেছেন, এমনকি শেষ পর্যন্ত নিজে স্বামীর গৃহেও ফেরত আসতে পারেননি। এমন একজন মানুষকে আমাদের ভূখণ্ডে পেয়ে আমরা গর্বিত। আমাদের স্মৃতিতে এখানে মানে করতো, ওই মনে করেন ওই মানে এখানে সবারই মানে শিক্ষা সাধন দিত, লেখাপড়া শিখাতো, এটাই। তাহলে ওনার বাড়ি হলো চাঁপাইনবাবগঞ্জ, রামচন্দ্রপুর হাট। রামচন্দ্র থান বলতে, কালী থান বলতে এটাই ছিল। এটা আমরা দেখেছি, ছোট থেকে দেখছি আমরা। এখানে কি ইলোমিত্রা এসে পূজা করতো নাকি? হ্যাঁ হ্যাঁ করতো, ওই সাতলরা দিত পূজা। হ্যাঁ দেখেছি, আমাদের নাচল আসছিল মিটিং করতে। হ্যাঁ, ওটা 50 বছর পর আসছিল। ওই দেশ ওই স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে আসছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তীতে আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।